তখন বাচ্চাটা শুধু বলে, আম্মু তুমি কোথায়? আমি বলি, বাবা আমি স্কুলের কাছে ব্যস্ত আছি। তখন বলে, মা কখন আসবা? তখন আমি, বাবা আমার কাজ শেষ হলেই আমি আসবো। শুধু বারবার একটা কথাই আমার ছেলে বলে, মা তুমি কোথায়, তুমি কখন আসবা? আমি বারবার একটা কথাই বলি যে আমি কাজ শেষ হইলেই আসবো। আমি এবার প্রতিজ্ঞা নিয়ে আসছি, এখান থেকে আমরা এখান থেকে আমাদের দাবি, আমাদের অধিকার না আদায় করে আমরা এখানে যাব না, আমরা রাজপথ ছাড়বো না। এমনকি আমার স্কুলের যে সভাপতি, সেই প্রতিজ্ঞা নিয়ে আসছে, যদি পুলিশের কোনো গুলি ছোড়া হয় আমারে আগে ঠেলে দেবা, যদি দুই একটা লাশ পরে রক্তের বন্যা হয় তাহলে ডক্টর ইউনূস এই প্রতিষ্ঠানের স্বীকৃতি এবং এমপিভুক্ত করতে বাধ্য। আর আমি পটুয়াখালী জেলা থেকে আসছি এখানে। আমি এখানে যখন আসছি, আমি পটুয়াখালী থেকে লঞ্চ রিজার্ভ করে, মানে 3 তলা একটা লঞ্চের 2 তলাটা রিজার্ভ করে নিছি। তখন লঞ্চ চালায় আমার বলতেছে, আপনি যে এই পুরো লঞ্চের এই একটা তালা যে আপনি করছেন, দড়ি টানাইছেন, এটা কি আপনি ভাড়া দিতে পারবেন? এখানে 250 লোক 400 লোক আমাইবে। তখন আমি বললাম যে আপনার ভাড়া কয়জনের ভাড়া আপনি নেবেন? তখন বলল যে আপনি যতটুকু দড়ি টানাইছেন অতটুকু 250 জনের ভাড়া আপনার দিতে হইবে, লোক আসুক আর না আসুক। তারপর আমি বলছি ঠিক আছে, আমার 10 মিনিট সময় দেন, আমি আপনারে জানাইতে আসি যে আমি ভাড়া দিতে পারবো কিনা, আমার যাত্রী আসবে কিনা। তারপরে সে আসছে, বলছে আধা ঘন্টা সময় দিলাম আপনারে। তারপর সে আসার পরে আমি বলছি আমার লোক এর ভিতর উইটা লঞ্চ ভইরে গেছে। তারপরে আমি যখন বগা আসছি তখন আরও আমার শিক্ষকরা উঠছে বগা দিয়া, তখন লঞ্চের যে আমি দড়ি টানাইছি ওতেও আমার হয় না। তারপর গাদাগাদি করিয়া আমরা অনেক কষ্ট করিয়া সেই পটুয়াখালী জেলা থেকে আসছি। অনেক লোক আমাদের গাড়িতে আসছে, কেউ ইসে আসছে, লঞ্চে আসছে, যে যেভাবে পারছে সে সেইভাবে এখানে আসছে। আমি এখানে আসছি, আমার একটা বাচ্চা ছোট্ট, মাত্র 3 মাস, 3 বছর বয়স, 3 বছর 3 মাস, সেই বাচ্চাটা অসুস্থ। আমি পটুয়াখালী শিশু বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাফিজুর রহমান তারে দেখাই আমি আসছি। আমার আর একটা বাচ্চা 11 বছর বয়স, সেটা অ্যাক্সিডেন্ট করছে, পাও ব্যান্ডেজ হয়েছে, মাত্র 5 দিন পাও ফাইটে গেছে। সেই বাচ্চা আমি ব্যান্ডেজ করে প্লাস্টার সার্জারি করেছি বরিশালের ডাক্তার দিয়া, মশাই স্যারের থেকে প্লাস্টার করাইয়া আমার 2টা বাচ্চা আমি বাসায় রেখে আসছি। এখানে আমি আজকে 3 দিন যাবত থাকতে আছি। প্রথমে আমি হোটেল ভাড়া করি, আমার স্কুলের মহিলাদের জন্য একটা হোটেল বুকিং করছি, পুরুষদের জন্য একটা হোটেল বুকিং করছি, কারণ এরা তো মহিলা মানুষ, প্রস্রাব পায়খানা গোসলের দরকার আছে, এই জন্য আমি আলাদা আলাদা 2টা রুম রাখছি। তারপরে কালকে আমাদের জেলা কমিটির পক্ষ থেকে মহিলাদের জন্য আলাদা, প্রত্যেকের জন্য আলাদা দিয়েছে, যে মহিলারা সবাই, প্রত্যেক মহিলারা থাকার জন্য নিরাপদ স্থান দেশে সেখানে রয়েছে। কিন্তু আমার স্কুলের পুরুষ যে টিচার যারা, তাদেরকে আমি রাত 10:30টা পর্যন্ত এখানে আমি নিজে দাঁড়াইয়া থাইকা এখানদের কমিটির ভাইদের সাথে নিজে পলিথিন বিছাইয়া তারপর তাদের এখানে আমি শোয়াইয়ে দিয়ে গেছি। যখন আমি বাসায় যাই, ভিডিও কলে যখন আমার ছেলের কাছে কথা বলি, তখন বাচ্চাটা শুধু বলে, আম্মু তুমি কোথায়? আমি বলি, বাবা আমি স্কুলের কাছে ব্যস্ত আছি। তখন বলে, মা কখন আসবা? তখন আমি, বাবা আমার কাজ শেষ হলেই আমি আসবো। শুধু বারবার একটা কথাই আমার ছেলে বলে, মা তুমি কোথায়, তুমি কখন আসবা? আমি বারবার একটা কথাই বলি যে আমি কাজ শেষ হলেই আসবো। আমি এবার প্রতিজ্ঞা নিয়ে আসছি, এখান থেকে আমরা এখান থেকে আমাদের দাবি, আমাদের অধিকার না আদায় করে আমরা এখানে যাব না, আমরা রাজপথ ছাড়বো না। এমনকি আমার স্কুলের যে সভাপতি, সেই প্রতিজ্ঞা নিয়ে আসছে, যদি পুলিশের কোনো গুলি ছোড়া হয় আমারে আগে ঠেলে দেবা, যদি দুই একটা লাশ পরে রক্তের বন্যা হয় তাহলে ডক্টর ইউনূস এই প্রতিষ্ঠানের স্বীকৃতি এবং এমপিভুক্ত করতে বাধ্য। আমার সভাপতি এখানে আসছে, সে অসুস্থ, কালকে অসুস্থ হয়ে পড়ছে, তাকে আমি হোটেলে রেখে আসছি। আবার আজকে সে নিজে এখানে আসছে, খুব অসুস্থ মানুষ, সে বৃদ্ধ মানুষ। তারপর আমি তাকে যাইতে দিই নাই, বলছে আমি কি বাড়ি যাব? আমি বলছি না, আমরা যাব না। এবং সব থেকে বড় একটা আমার ক্রেডিট মনে করি আমি এটা, আমার স্কুলে স্টাফ 23 জন,
আমি 23 জনের 23 জন নিয়ে এখানে আসছি খালি থেকে ঢাকাতে এই আন্দোলনে। প্রথম দিনে আমার 23 জন উপস্থিত ছিল, কালকে আমার 20 জন উপস্থিত ছিল। আমার 3 জন শিক্ষক অসুস্থ হয়ে পড়ছে, আমি 3 জন এখানে আসতে পারি নাই। 3 জন টিচার হোটেলে রয়েছে। আজকে আবার আমার 21 জন টিচার আসছে, কারণ অসুস্থ হয়ে পড়তে আছে শিক্ষকরা। অনেক টিচার আজকে এখানে অসুস্থ হয়ে পড়ছে। তাই আমি মনে করি ডক্টর ইউনূস তার বোঝা উচিত, তার নিজের ঘরেও আছে প্রতিবন্ধী, এটা তো মিথ্যা না, এটাও সত্য। তাহলে সেই দিক থেকেও তো সে বিবেচনা করতে পারে যে প্রতিবন্ধীদের পাশে আমরা দাঁড়াই। আমরা কি চাইছি তার কাছে? আমরা তো তার কাছে লক্ষ লক্ষ টাকা চাই নেই, তার কাছে তো আমরা কিছু চাই নেই। তবে ডক্টর ইউনূসকে আমি একটা কথাই বলতে চাই, আপনি এখানে আসেন, আপনি দেখেন, যদি স্বীকৃতি দিতে বা এমপিভুক্ত দিতে আপনার খুব কষ্ট হয়, তাহলে আপনি 20-এর বোতল দেন। আমরা 63,000 শিক্ষক আছি, আপনি 63,000 শীষের বোতল দেন, আমরা খাইয়া আমরা একসাথে সবাই মারা যাই, এতে আপনার কোনো দায়ভার থাকবে না। 1-2 শিক্ষক মারা গেলে আপনি দায়ভার থাকবেন, কিন্তু সমস্ত শিক্ষক যদি মারা যায় আপনার কোনো জ্বালাও থাকবে না, যন্ত্রণাও থাকবে না, আর কোনো এই রাজপথে কোনো শিক্ষকও দাঁড়াইবে না। এটা সবচেয়ে ভালো হয় আপনার জন্য। সেখানেও আপনি একটা নোবেল পাইবেন যে বাংলাদেশে 63,000 শিক্ষক একসাথে বিষ খাইয়া রাজপথে মারা গেছে, সেখানেও একটা নোবেল আপনি পাইবেন। আমি মনে করি আপনি এই কাজটাই করেন। যদি আপনার একটা কলমের খোসা দিতে এত কষ্ট হয়, একটা কতটুকু কালি যাইবে, সেই কালিটুকুর দাম এতই যদি হয়, তাহলে কেন ওই চেয়ারে আপনি বসছেন? কেন ওই কলম আপনি হাতে নিয়েছেন? কলমটা হাতে নেওয়ার আগে একটু বোঝা উচিত ছিল, চেয়ারে বসার আগে একটু বোঝা উচিত ছিল যে এরা তো ঘুষখোর না, এরা তো সুদখোর না, এরা তো মাতাল না, এরা তো পাগল না। আমরা প্রতিবন্ধী, অবহেলিত, এদেরকে নিয়ে কাজ করতেছি। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে আপনি এই শিক্ষকদেরই যদি মেরুদণ্ড ভেঙে দেন, তাহলে মেরুদণ্ডবিহীন শিক্ষকরা কিভাবে দাঁড়াইবে? আর তারা কিভাবে অন্য প্রতিবন্ধীদের মানে বিশেষ সম্পন্ন শিশুদের চাহিদা সম্পন্ন পূরণ করবে? আপনিই বলুন, যার মেরুদণ্ড নাই তার মেরুদণ্ড আপনি ভেঙে দেবেন। আপনি 1-2 জন নয়, 1000 আর 2000 নয়, আপনি 63,000 শিক্ষকের মেরুদণ্ড ওই জায়গায় বসে ভেঙে দিতে আছেন। তাই আমি মনে করি আপনি 63,000 শিক্ষকদের একটা কলমের সিগনেচারে আপনি 63,000 শিক্ষকদের 63,000 পরিবারের আপনার আশার আলো জাগাই দিতে পারে। আমি এই বলে আশাবাদী করি, আমাদের একটাই দাবি, আমরা এমপিভুক্ত চাই। আমাদের আর কোনো কথা নাই, মুখ থেকে ভাষা আসে না।